এখন 9:27 দেরি হয়ে গেল। তো আমরা এখন বেরোচ্ছি 3 মাইলের দিকে। এখানে ছিলাম হিমালয়ান হোমস্টেতে, কালকে ছিলাম তিনচুলেতে। আপনারা যদি আমার প্রিভিয়াস ব্লগগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখার জন্য রিকোয়েস্ট রাখবো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, তার সঙ্গে বেল বাটনটাও টিপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে পরে সেগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যান। সকালবেলা মেঘেতে পুরো পাহাড়গুলো ঢাকা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মেঘটা উপরের দিকে উঠছে আর পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এখানকার সানরাইজ পয়েন্ট। কালকে এই দোকান দিয়ে খেয়েছিলাম। একবার লাস্ট টাইম আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার ভিউ। এখানে এরকম দূরবীন লাগানো আছে, এখান থেকে অনেকগুলো স্পট আপনাদেরকে দেখানো হতে পারে, মানে দেখানো যায়। 50 টাকা করে নেয়। ভিউটা অসাধারণ ভিউ, কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না, কারণ বুঝতেই পারছেন রাস্তা কতটা ঢাল। আমরা নিচে ওই রাস্তাটাতে আমরা যাব। এসে গেছি এখন লোপচুতে। আমার ডান দিকে চলে গেলে পড়ে যেত আপনার তিস্তা বাজার, আর আমরা যাব বাঁ দিকে। সোজা বেরিয়ে এলাম, আমি যাবো লামাহাটার দিকে। টু লামাহাটা। রাইট নাও আমরা এসে পড়েছি লামাহাটাতে। আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কের সামনে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক টিকিট কাউন্টার। 20 রুপিস টিকিট। চিলড্রেন অ্যাবভ 10 ইয়ার্স উইল বি চার্জড। এখানে ওপরে উঠতে পারেন, আপনারা ওপরে ঘুরে দেখতে পারেন। দেন ওইদিকে একটা লেক আছে, সেই লেকেও যাওয়া যায়। টোটালটাই পাইনের ফরেস্ট, খুব সুন্দর সাজানো গোছানো ডিসেন্স। তো সৌভিক চলে এসছে। আমরা এগোই এবারে সামনের দিকে। ক্রস করে দাঁড়ালাম। এখানে আমাদের 3টে বাইক দাঁড়িয়ে, আর আমরা দাঁড়িয়ে আছি এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। যে কারণে এখানে দাঁড়ালাম সেই কারণটা হচ্ছে এইটা। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো ক্লিয়ার। জি, পাহাড়ের ফ্রেশ ভেজিটেবল, গন্ধটাও কি সুন্দর, উফ মারাত্মক। কোনো একটা ভালো চায়ের দোকানে দাঁড় করাতে হবে গাড়ি। সকালবেলা চাটা খুব ভালো ছিল না, বাট ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। এসে গেছি 3 মাইলে। এখান থেকে আমরা যাব চটকপুর। কিন্তু सर जी ये चटकपुर वाला रास्ता है ना? बंद है अभी। अच्छा, मैप में यही रास्ता दिख रहा है। मैप में गूगल मैप में लैंडस्लाइड हुआ है। अच्छा लैंडस्लाइड हुआ है। सो চটকপুরের রাস্তা বন্ধ, চটকপুরে ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। আর ঘুম স্টেশন থেকে একটা রাস্তা ডান দিকে যাচ্ছে, যেটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর আমরা যাব বাঁ দিকে মিরিকের দিকে। এই হচ্ছে ঘুম স্টেশন, আর আমরা নিলাম লেফট সাইড, আর রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম স্টেশনে। আমরা এসে পড়েছি সুখিয়া পোখরি রোডে। আর এই রোডটা থেকে আমি আগের বারেও গেছিলাম, যখন আমি দার্জিলিং, আমার আগের বারে দার্জিলিং এসেছিলাম যখন, এই রোডটা দিয়ে ফিরেছিলাম। এই রোডটার ভিউটা অসাধারণ।
সেইবারেতে আমরা সুখিয়া বাজারের নিচে রামচি বলে একটা জায়গা আছে, অফবিট প্লেস পুরো, সেখানে আমরা ছিলাম দেওমালি রিট্রিট বলে একটা হোটেলে। আমার লাস্ট বারে যে দার্জিলিং ট্রিপ আছে সেখানেতে আমার সব দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে তাও লিঙ্ক দিয়ে দেবো, যদি মনে করেন সেই জায়গাটা এসে ঘুরবেন, সেই জায়গাটা এসেও ঘুরতে পারেন আপনারা। তো আমরা আবার লেপচি জগতের পথে এসেছি। এখানকার শুধু ভিউটা দেখুন, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে আগের বারেও দাঁড়িয়েছিলাম, এবারেও দাঁড়িয়েছি, চা অর্ডার দিয়েছি, আর এই জায়গার ভিউটা দেখুন। আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। এই যে হোমস্টেগুলো দেখছেন এগুলো সব এখানকার লোকাল হোমস্টে, যেখানে লেপচা জগতে এলে আপনারা থাকতে পারবেন। আগেরবার আমি এই রাস্তাটা দিয়ে গিয়ে নিচে ছিলাম রামচিতে, এখানে একটা সুখিয়ার মার্কেট বসে, প্রপার সুখিয়া বাজারের যে মার্কেট। যদি এই বাজারটা লোকাল বাজার, এখানে তেমন কিছু কিনতে পারবেন না। এই যে রাস্তাটা ডান দিকে চলে গেলে পড়ে যাবে মানেভঞ্জন, সান্দাকপু, ফালুট সব এদিকে পড়ে যাবে, আর আমরা যাব সোজা বাগডোগরার দিকে, এনজিপি বাগডোগরার দিকে। সুখিয়া ছেড়ে আমি এবার এগিয়ে পড়লাম সীমানার দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সীমানা হয়ে মিরিক চলে যাবে। ফার্স্টে যাব সীমানা, যেখানে বর্ডার। সীমানা এখান থেকে 4.5 কিলোমিটার এখনও। আগের পরে যখন এসেছিলাম তখন সীমানাতে কিন্তু গাড়ি দাঁড় করানোর জায়গা পাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে রাশ ছিল। এবারে জানি না কী হবে, এখনও ভিউ পয়েন্টে আসিনি আমরা। এখান দিয়ে পশুপতি ফাটক 6.4 কিলোমিটার। সো পশুপতি ফাটকেও যেতে হবে হোমস্টের জন্য, কারণ আমরা ওখান থেকে ওখানে আমরা রুম নেব, নিয়ে আমরা যাব কন্যামের দিকে। রাইট নাও আমি আছি নেপাল বর্ডারে, সীমানা যেটাকে বলা হয়। এদিকটা পুরোটাই নেপাল। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নেপালের দোকান, আর রোডের ওপাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়ার বাড়ি, আর এপাশে যে ভ্যাকেন্ট ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেপালের ল্যান্ড। এইখানেতে একটা এরকম ছোট্ট মার্কেট বসে, যেখানে আপনারা নানান রকম জিনিস কিনতে পারেন, ব্যাগ, সোয়েটার, টুপি। এই দোকানে দিদির কাছে বাইকার্সদের জন্য চায় ফ্রি। তো যারা এখানে আসছেন তারা নিশ্চয়ই এখানে এসে খাওয়া দাওয়া করে যাবেন। দিদি খুব সুইট। এই হচ্ছে সীমানা, আর সীমানা থেকে আমরা এখন যাব নিচের দিকে 6 কিলোমিটার আরও, যেখানে হচ্ছে পশুপতি ফাটক। যদিও দার্জিলিং থেকে একটা নিচে নেমে এসেছি, কিন্তু তাহলেও এই জায়গাটা কিন্তু তুলনামূলক বেশ ভালোই ঠান্ডা আছে। রাস্তাটা এখানে শুরু হয়ে কোথায় উঠছে দেখুন, ওই ওপরটা আমরা যাব। এরকমই পুরো রাস্তাটা কখনো উঠবে কখনো নামবে। গাড়ির লাইন থেকে বুঝতে পারছেন যে পার্কিংয়ের কতটা প্রবলেম এখানে আমরা ফেস করব। আগে যাই ফাটকের দিকে, দেন ওখানে কথা বলি যে কোথা থেকে আমরা পারমিট পাবো, দেন আপনাদেরকেও জানাচ্ছি যে কীভাবে এখানে পারমিট নিতে হয়। আমরা পশুপতি ফাটক চেকপোস্টে, এখানে এরকম একটা মার্কেট আছে ছোট্টর উপরে। সো এখানে জিজ্ঞেস করি যে কোথায় ভানসার বানাতে হয়, কি নিয়ম।
सर जी गुड आफ्टरनून ऊपर चले जाएंगे আচ্ছা 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 পশুপতি ফাটক থেকে আমরা বেরিয়ে এলাম এখানে গাড়ির অরিজিনাল পেপারপত্র লাগবে অরিজিনাল পেপার ছিল না আমার কাছে কারণ আমরা কার্ড পাইনি আমি এখনও তো যাই হোক এখানে একটা কোনো হোটেল দেখি হোটেল দেখে সেখানে রুম নিয়ে মালপত্র রাখবো রেখে তারপরে আমরা চলে যাব কন্যামের দিকে চেকপোস্টের পাশেই এই হোমস্টেতে আমার গাড়ি রেখে গেলাম কারণ গাড়ির অরিজিনাল আরসি আমাকে এখনও দোকান থেকে দেয়নি আর আমি নাইফের গাড়ি নিয়ে বেরোচ্ছি আবার আমি আর নাইফ যাচ্ছি এখন কন্যামের উদ্দেশ্যে কারণ নাইফের গাড়ির পেপার অল ওকে সৌভিক লেপচা জগতে ব্যাগ ফেলে এসছে তো সৌভিক যাচ্ছে লেপচা জগৎ আর আমি যাচ্ছি কন্যামের উদ্দেশ্যে এখানে অরিজিনাল লাইসেন্স লাগবে এখন তুলবো না আসার সময় তুলবো বন্ধ করা যাবে ওদিকে আমরা নেপালের গেট আমরা ক্রস করলাম সামনে গিয়ে পারমিট করতে হবে আবার আমাদেরকে সো আরসি এই পারমিট আমাদের হাতে চলে এসছে আমরা এটা নিয়ে দুদিন থাকতে পারবো না আজ আর কাল সো আমরা এখন যাচ্ছি কন্যামের দিকে এখানে নাইফের বাইক আছে যেমন দেখলাম আমার বাইক নিচে আমি ছেড়ে এসেছি হোটেলে এটা সিম পেয়ে গেছি সিম পেয়ে বাড়িতে বলেও দিয়েছি এইটা একটা বড় টেনশনে ছিলাম এবার দেখতে হবে সৌভিককে যদিও নেপালের নাম্বার দেখে সৌভিক ফোন তুলছে না এখান থেকে কন্যাম দেখাচ্ছে এখনও 6 কিলোমিটার আর পৌঁছতে দেখাচ্ছে 15 মিনিট আমরা যেখান থেকে সিম নিলাম সেখানে বললো ইন্ডিয়ান ডকুমেন্ট চলবে না যার জন্য বললো ডকুমেন্ট ছাড়াও আমরা সিম দিতে পারি তাতে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে লাগলো 250 টাকা যেটা নেপাল কারেন্সিতে 400 টাকা আর যদি ডকুমেন্টস থাকতো তাহলে আমাদের লাগতো ইন্ডিয়ান কারেন্সিতে অনলি 100 রুপিস এখানে কিন্তু প্রচুর হোটেল আর এখান থেকে কন্যাম পড়বে আপনাদের 4 কিলোমিটারের মতন রাস্তার ডান দিকে ফুল গাছগুলো দেখুন এগুলো কিন্তু কোনো সেল পারপাস নয় পার্সোনাল আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে মিচি ওয়ে আর এখান থেকে কন্যাম বাকি 2 কিলোমিটার যা পৌঁছতে দেখাচ্ছে আমাদের লাগবে অনলি 7 মিনিট এই প্রথম একটা ছোট্ট অফরোড পেলাম বাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে বাড়িগুলো শুধু জায়গাটা দেখুন টি স্টেট আর টি স্টেট এই হচ্ছে কন্যাম ভিউ পয়েন্ট কন্যাম ভিউ পয়েন্ট এখানে গাড়ি রাখি ছবি তুলি দেন এখান থেকে বেরোবো আমরা কন্যামে অসাধারণ জায়গা কন্যাম এই হচ্ছে কন্যামের টি স্টেট আর আমরা ওই পাহাড়টা আমরা ছিলাম অ্যাট লাস্ট অনেক কষ্ট করে আমরা কন্যামে এসে পৌঁছেছি নাইফ এখানে দাঁড়িয়ে এখানে কন্যামের বোর্ড তো আমরা এখানে একটু ফটো তুলবো দেন আমরা পালাবো এখান থেকে তাড়াতাড়ি করে এলে পরে এরকম আপনারা কিন্তু ছবিও তুলতে পারবেন সূর্যাস্ত হচ্ছে নেপালে ছোট্ট ট্রিপ আমরা শুধু কন্যামে এসেছিলাম এই স্পটটা দেখার জন্য আমরা আবার যাচ্ছি এখন পশুপতি ফাটকের দিকে কারণ ওখানে যেহেতু গাড়ি রাখা আছে তাই একটা চিন্তা তো হচ্ছেই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আবার তাই এখন দেখানোর মতন কিছু নেই আপনাদের সঙ্গে দেখা হবে আবার পশুপতি ফাটকে গিয়ে
বেরোচ্ছি পশুপতি ফাটক থেকে। আমাদের ডান দিকে হচ্ছে আমাদের হোমস্টে। টাইম হয়েছে 6টা, আর আমরা কান্যাম থেকে ফিরে এলাম। জাস্ট পশুপতি মার্কেটের পাশেই আমরা হোমস্টেটা নিয়েছি। কালকে আপনারা দেখাবো, যদি আপনারা কেউ আসেন এখানেও হোমস্টে নিতে পারেন। রুমটা আছি, সেই রুমটা কিছুটা এরকম একদম ছিমছাম নর্মাল রুম, সুন্দর রুম। এখানে আমাদের সব লাগেজ ট্যাগেজ রাখা। রাইডিং জ্যাকেট জাস্ট খুলেছি, যাচ্ছি বাইরে। এখন হচ্ছে এখন রাত্রি 8টা 10, আর আমরা এসে গেছি ডিনারের টেবিলে। আমাদের রুম ওদিকটাতে, বাট এখানে নিয়ম হচ্ছে এখানে রুমেতে কেউ খাবার সার্ভ করে না, যার জন্য ওই 8:30 না, যার জন্য আমরা আবার না চাইতেও আমরা চলে এলাম ডাইনিংয়ে। তো আমাদের ডিনার আমাদের চলে এসছে। ডিনারে এসছে ডিম, আন্ডা কারি, ভাত, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। আমরা আবার চলে এসেছি রুমেতে, আর ডিনার কমপ্লিট। এখানে যে স্টোরিটা বলছিলাম শোনাবো, স্টোরি কে শোনাবে? তুমি শোনাবে না? সৌভিক এখন শোনাবে ওদের দার্জিলিং এর এক্সপিরিয়েন্স। প্রথম কথা, আমরা একটা হোমস্টে ছিল যেটার নাম হচ্ছে সুইট হ্যাপি জার্নি হোমস্টে, যেটা আমরা একটা ব্লগ থেকে খুঁজে পেয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা তো অনলাইনে বুক করে গেছি, কিন্তু গিয়ে জায়গাটা এতটাই বাজে, মানে সেটা ধারণার বাইরে। ফোনে বলেছিল যে হ্যাঁ দাদা আমাদের নিজস্ব পার্কিং আছে, উইথ সিকিউরিটি গার্ড, উইথ শেড, আমাদের পুরো নিজস্ব জায়গা। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা সামনে গেলাম, দেখলাম খোলা আকাশের নিচে, আকাশের চাঁদ হলো ওদের সিকিউরিটি গার্ড, আর ওদের ছাউনি হলো ওই মেইন। না, অ্যাকচুয়ালি যখন ফার্স্ট টাইম কথা হয়েছিল, প্রথমত ওদের সাথে রুমের ব্যাপারে কথা হয়েছিল যে রুমের প্রাইস কত, কিরম কি রয়েছে না রয়েছে। তো ওরা বলেছিল প্রথমত যে একটা হলো ডিউলেক্স রুম আর একটা হলো স্ট্যান্ডার্ড রুম, ঠিক আছে? ডিউলেক্স রুমে কত 1300 করে বলেছিল, তাই তো, পার হেড। আর যেটা স্ট্যান্ডার্ড রুম সেটা ছিল 1200 কি 1100 এরকম করে ছিল পার হেড, থাকা মানে ফুডিং লজিং নিয়ে। তো আমরা যেটা ব্লগে দেখেছিলাম, মেইন ওটার যে অ্যাট্রাকশন আমরা পেয়েছিলাম যে ওখানে একদম খোলা আকাশের নিচে আমরা বসে ওখানে একটু এনজয় করতে পারবো, বারবিকিউ হবে, দেন মানে আর কি। তো ওখানে সেরকম তো কিছুই নেই, একদম ছাউনি দেওয়া। আর যখন ওখানে রাস্তা একদমই বাজে রাস্তা, আর সব থেকে বড় কথা ওরা যখন ওই সিকিউরিটির কথা যেটাও বললো আর কি গাড়ির মানে রাখার জন্য, তো ওটা ফার্স্টে বললো যে আমাদের নিজস্ব পার্কিং রয়েছে, সিকিউরিটি রয়েছে, কোনো অসুবিধা নেই, আমার গাড়িও ওখানে থাকে। বাট রাস্তাটা যেটা হলো মানে মল রোড থেকে ঢোকার রাস্তা খাড়াই এরকম, ঠিক আছে? যখন আমরা ঢুকে যাচ্ছি ওই খাড়াইয়ের ওইখানেই গাড়ি রেখে দিতে হবে, সারা রাত খোলা অন্ধকার, ঠিক আছে? নামা ওঠার প্রচুর প্রবলেম, জলের প্রবলেম, টাইমে নাকি ওদের জলের প্রবলেম হয়, গিজার চালাবে না, কারেন্ট থাকে না অল টাইম। তার থেকে বড় কথা হলো রুম অতি জঘন্য, মানে ওইরকম রুমে মানে ঠিক আছে, বাট ওরকম ভাবে কাপেল গিয়ে বা ফ্যামিলি গিয়ে ওরকম ভাবে থাকা যাবে না। একজন ব্যাচেলার গেল বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ, তো সার্ভিসও ভালো না, সার্ভিসও খুবই বাজে, সার্ভিসটাও ভালো না। তার মানে তোমাদের দার্জিলিং এক্সপিরিয়েন্স একদম বেকার, একদমই বেকার। তো বাদ বাকি এক্সপিরিয়েন্স কাকি যেখানে ছেড়ে 3 ছিল, সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স সেটা হলো তিনচুলের কাকা লাভ কথা। ওখানে খাওয়া দাওয়ারও খুব সুন্দর, আর মানে জায়গাটাও খুব সুন্দর। আজকেও যেখানে আছি ঠিক আছে, জায়গা ঠিক আছে, ঘর ঠিক আছে, বাট একটু তাও সার্ভিসিং একটু প্রবলেম হচ্ছে, তো ম্যানেজেবল। বাট দার্জিলিং আমাদের আরেকটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ওদের সঙ্গে দেখা হয়। আমাদের যেটা হয়েছিল যে আমরা ভেবেছিলাম প্রথমে, যেমন বলেছি ব্লগে, যে প্রথমে ভেবেছিলাম আমরা ইসলামপুরে থাকবো, কিন্তু তারপরে আমরা ওখান থেকে দার্জিলিংয়ে মানে শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়িতে আসিনি আমরা, অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট আমরা দার্জিলিংয়ে এসেছিলাম। আমরা গেছিলাম শিলংয়ে, ওরা এসেছিল দার্জিলিংয়ে। কিন্তু হ্যাঁ, ইসলামপুরের রাস্তায় যে ফগের যে খেলা, সেই খেলাটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করেছি। তাই যদি সেটা না দেখেন তাহলে প্রিভিয়াস ব্লগে গিয়ে দেখতে পারেন সেটা। আর রাইট নাও এখানে আমি ব্লগ অফ করছি। দেখা হবে কালকে আমরা যাবো এখান থেকে মিরিক হয়ে মিরিকের মার্কেট ঘুরবো, তারপরে মিরিক হয়ে আমরা বেরিয়ে যাবো আবার কলকাতার দিকে। চলুন, দেখা হচ্ছে কালকে সকালে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে।